বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার পায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, এবং আমার ডানের রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি আপনাদের দুজনের কাছেই বুঝতে চাই যে 9 মাসের এই অভিজ্ঞতার আলোকে কি মনে হচ্ছে, নির্বাচন কবে হবে বা আদৌ নিকট ভবিষ্যতে কোনো নির্বাচন হবে কিনা? নীলুফার চৌধুরী মনি। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। যেটা নিয়ে আসলে এত কিছু, যে নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে অনেক বছর সত্যিকার অর্থে নির্বাচন হয় না। 3-4টা নির্বাচন খুবই জঘন্যতরভাবে শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য নির্বাচন করেছে, একটা দেখানোর জন্য। কোনো ভোটার ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয় নাই বা যায় নাই। সেই নির্বাচনকে একটা সরকার, সেই ফ্যাসিস্টের পতন হলো আমার আপনার অনেকের সবার সহযোগিতায় পতন হলো ঠিকই, কিন্তু নির্বাচন আমার কাছে কেন জানি মনে হয় যে এটা লঙ্কা বহুদূর। এটা এই জন্য মনে হয় যে নির্বাচনের যে জায়গাগুলো, আপনার কাছে মনে হয় না, আপনার দলের কাছেও মনে হয়? আমার কাছে শুধু না, আমার দলের কাছে, আমার কাছে এবং আমার ধারণা আপনাদের কাছেও, যারা সচেতন নাগরিক। আপনি তো ওভার সচেতন, শুধু সচেতন না। এটা এই কারণে মনে হয় খারাপ না, সেটা না। আপনি একজন সাংবাদিক হিসেবে এই কথা বললাম, আপনার প্রয়োজনে আপনি সচেতন। তো সেইখান থেকে আমরা বলতে চাই যে আমরা যেটা চেয়েছিলাম যে একটা সুন্দর একটা নির্বাচন হবে, এই সরকারটা সবার সরকারটা এই জন্য বলছি যে এই সরকার নিয়ে কেউ কোনো প্রতিবাদ করে নাই। মৌনতা সম্মতির লক্ষণ। যেভাবেই তাদের নাম আসুক না কেন, আসার পরে মনে হয়েছে যে একটা ফ্যাসিস্টকে তাড়ানোর পরে তাদের হাত দিয়েই হোক না ভালো কিছু। কিন্তু লঙ্কায় যে যায় তারই নাম রাবণ। আবারও আমি এটা বললাম। তো এই যে ওনারা যে কাজটা করছেন, ওনারা অনেক রকম কথা বললেন যে তারা সংস্কার করবেন, তারা নির্বাচন দিবেন, তারা রাষ্ট্রের ভালো কাজগুলো করবেন, কিন্তু আমরা 9 মাস চলে গেছে। এটা আপনার 100 দিন অনেক আগেই আপনার হানিমুন পিরিয়ড শেষ। সেখান থেকে যা দেখা যায় যে মানে সকালের সূর্য দেখলে যদি বোঝা যায় দিন কেমন যাবে, তাহলে এই 9 মাসে আমরা যা বুঝেছি তাতে এই সরকার নির্বাচন দেওয়ার জন্য আসে নাই। তারা নির্বাচনের ডেটটা বলে না, যদি তবে কিন্তু অথবা এই জায়গাগুলোর মধ্যে এখনও আছে। এবং নির্বাচন যাতে সমস্যা সংকুল হয় সেটার জন্য তারা 16 আনা কাজ করছে, আমি 12 আনা বলবো না। এই সরকারের যে কাজগুলো করার কথা সেটা করছে না, যেটা করার কথা না সেটা তারা ওভার করছে। যেমন ধরেন আপনার নির্বাচন নিয়ে যদি কথা বলি, তারা প্রথমে এসে কি করবে, ফ্যাসিস্টের যারা দূষর আছে তাদের পাকড়াও করা উচিত ছিল। তাদের যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সমস্যাগুলো ছিল সেগুলোকে ট্রমাটাইজ থেকে বের করানো উচিত ছিল এবং বিচার কার্য ত্বরান্বিত করা উচিত ছিল। আমরা 3টার কোনোটাই দেখি নাই। তাতে কি হয়েছে, জনগণ মবটাকে হাতে তুলে নিয়েছে। যে যেভাবে পারছে সেভাবে, তার কাছে ওইটাই আইন শুদ্ধ, যে যেটা করছে সেটা করতে করতে এমন একটা পর্যায়ে আমরা দেখলাম যে প্রায় শুনেছিলাম যে 650-র মতো সেই তৎকালীন সরকারের ফ্যাসিস্টের দূষররা কোনো একটা জায়গায় আটকা ছিল। তাদের আস্তে আস্তে আমরা দেখলাম স্টেপ বাই স্টেপ সব চলে গেল। ফ্যাসিস্টের প্রথমজন উনি গেলেন, না হয় বুঝলাম যে তখন রাষ্ট্রকে শুদ্ধ করার জন্য এবং মানে মার্ডার, খুন খারাপি থেকে বাঁচার জন্য, হাজার হাজার মানুষের মৃত্যু থেকে বাঁচার জন্য হয়তো তাকে যেতে দেওয়া হয়েছে, বুঝে নিলাম। কিন্তু বাকিগুলা যে 3 মাস 4 মাসে, ইভেন এমনও হয়েছে শুনেছি যে 95 দিন পরে সাধারণ সম্পাদক আওয়ামী লীগের সে পালিয়েছে। এবং কিছুদিন আগে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি উনি কিভাবে সমস্ত রাষ্ট্রের চক্ষুর অন্তরালে উনি পালিয়ে গেলেন যে মার্ডার কেসের আসামি হওয়ার পরে, এটা আমাদের কোনো বোধগম্য। উনি প্রকাশ্যে যে গিয়েছেন, সরকার জানে না, সরকার বলছেন তারা জানে না, স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা বলছেন সে জানে না, সে এটা ফেরত নিয়ে আসবেন, না হইলে সে পদত্যাগ করবেন।
উনি জানে না এবং সরকার প্রধান জানে না, এটা তো পৃথিবী একদিকে গেলেও কেউ বিশ্বাস করবে না। আপনি যে কথাটা বললেন সবার সামনে দিয়েই তো গেলেন, এটা আমি না জানতে পারি, আপনি না জানতে পারেন, কি সরকার জানে না, তাহলে সেই সরকারের তো থাকার কোনো কথা নেই। এই তাকে চলে যেতে দিলেন, তার মানে কি সরকার সেই আগের সরকারের মতোই কি কাজ করছেন, কিংবা তাদের দূষর হিসেবে আছেন, তাদের কাজ করার জন্যই কি তারা এসেছেন? এটা কিন্তু আমাদেরকে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে ফেলেছে বাংলাদেশটাকে। এবং সেটাকে কেন্দ্র করে আপনি ধরেন যে মাঝখানে যে দেশে বিদেশে যে সমস্যাগুলো হচ্ছে, এর মধ্যে যেটা সরকার বললাম আপনাকে, যা করতে পারেন সেটা করেন না, যেটা করতে পারেন না আপনার করিডোর বাংলাদেশের একটা সেনসিটিভ জায়গা, যেটা কিছুদিন আগে সেনাবাহিনী প্রধান বলেছেন বাংলাদেশের সার্বভৌমত্ব বিপদের মুখে, আপনারা যদি কারাকারি করেন এমন, তাহলে সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। সেটা এখন আমরা দেখলাম যে করিডোর, মানবিক করিডোর হিসেবে যেটাকে বলা হয়, পৃথিবীতে কোথাও এই মানবিক করিডোরের নাম দিয়ে যা যা করা হয়েছে কোনোটাই ভালো কিছু হয় নাই। সেই মানবিক করিডোর যখন পররাষ্ট্র উপদেষ্টা, যিনি এটা সংশ্লিষ্ট, উনি বলছেন এটা দিয়ে দেওয়া হয়েছে। আপনার মিস নীলুফার চৌধুরী মুনি, আপনি এত কিছু বলছেন এবং আপনারা একটা দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল, অতীতে ক্ষমতায় ছিলেন, বিরোধী দলে ছিলেন, অনেক কিছু করেছেন। একটা অন্তর্বর্তীকালীন সরকার, অনির্বাচিত সরকার এত কিছু করছে, আমি এটাই বলছি, আমরা এটাই বলছি, আমরা চেয়ে চেয়ে দেখছি বলাটা বোধহয় ঠিক হবে না, আমি ওই জায়গায় আসছি। তো এই যে এটা একটা নির্বাচিত সরকারও পারে না, নির্বাচিত সরকারও সমস্ত দলকে নিয়ে, লাইক আমি আপনার ফ্যাসিস্টের যে পতিত সরকার শেখ হাসিনা যখন যান পাশের দেশে ইন্ডিয়ায়, মোদি কিন্তু তাকে জায়গা দেওয়ার আগে তাকে সমস্ত রাজনৈতিক দলদের নিয়ে কিন্তু পার্লামেন্টে মিটিং ডেকে এটাকে বৈধ করেছে। সেই জায়গা থেকে একটা সরকার, মানে ইলেকটেড সরকার, তা বাংলাদেশে কোনো ইলেকটেড সরকার না, কিছু না, তারা কি করলো, যেটা পররাষ্ট্র উপদেষ্টা বলছে দিয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি আপনার প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব উনি বললেন দেওয়া হয় নাই, কিংবা তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে হলেও হতে পারে, না হলেও হতে পারে, এরকম যে কাহিনীগুলো। এই জায়গাটায় আমি শেষ করে দিচ্ছি, এই জায়গাটায় আমরা মনে করছি যে এটাকে ঢাকার জন্য কিনা রাষ্ট্রপতিকে একটা সামনে আনলেন, রাষ্ট্রপতিকে আবার সামনে এনে আবার যেটা করলেন যে নিষিদ্ধ করার জন্য, দলকে নিষিদ্ধ করার জন্য, একটা দল তো নিষিদ্ধ হয় নাই, দলের কার্যক্রম যে পর্যন্ত আপনার বিচার কার্য শেষ না হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, ততক্ষণ পর্যন্ত কার্যক্রম স্থগিত থাকবে। এটা তো এরকম এমনিই ছিল। এই যে আন্দোলন করে, এই যে ঠান্ডা পানি খাইয়ে আন্দোলনকারীদের, খাবার খাইয়ে, বিস্কিট চা খাইয়ে এই যে করলো সরকার, এই যে ৩-৪ দিন যে নাটক করলো, এই নাটকের কারণটা কি? আমরা এগুলো অনেক কিছুই বুঝি না, এবং এই না বুঝার মধ্যে কিন্তু নির্বাচনটা জড়িত আছে। এই সব করার জন্য, কালক্ষেপণের জন্য কি এই কাজগুলো, নির্বাচনকে পেছানোর জন্য, নির্বাচনটাকে না করার জন্য, নির্বাচনটাকে বহুদিন নির্বাসনে পাঠানোর জন্য, এটা আমরা জানি না। জি, ব্যারিস্টার শামীম আহমেদ পাটোয়ারী। জি, ধন্যবাদ। আসলে আমরা মনে করি রাষ্ট্রপতি হামিদ সাহেব যে বিদেশে গেছেন, আমি তো এটাতে আইনগত কোনো বাধা দেখি না। প্রথম হচ্ছে, ওনার কোনো ট্রাভেল রেস্ট্রিকশন ছিল না। 8 মাস আগে সরকার পরিবর্তন হয়ে বর্তমান সরকার এসেছে, এবং অসংখ্য লোকের এখানে ট্রাভেল রেস্ট্রিকশন দেওয়া আছে, অসংখ্য লোকের হল দেওয়া আছে, মানে যাদেরকে ট্রাভেল রেস্ট্রিকশন নেই কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে অথবা ক্লিয়ারেন্স নেওয়া হবে। এরকম কোনো কিছু হামিদ সাহেবের নামে ছিল না বলেই আমার মনে হচ্ছে। তার নামে একটা বা দুটো মামলা আছে, কোনো ওয়ারেন্ট কেসের মামলা, হ্যাঁ, কিন্তু ওয়ারেন্ট নেই, কোনো ওয়ারেন্ট নেই, অর্থাৎ এই ওয়ারেন্টটা এয়ারপোর্টে যায়নি যে তাকে যাওয়া যাবে না। এই অবস্থায় ওনাকে যদি এয়ারপোর্টে আটকানো হতো, ওটা হতো ইললিগাল কাজ। আমরা ওনাকে আওয়ামী লীগ বলতে পারি, ওনাকে সাবেক রাষ্ট্রপতি বলতে পারি, সাবেক এমপি বলতে পারি, কিন্তু উনি বাংলাদেশের নাগরিক। আইনে যেটুকু অধিকার আছে এটুকু অধিকার তার থাকতে হবে, এবং সে অধিকারটা সরকারের ক্ষমতা আছে কার্টেল করতে হবে। যতক্ষণ কার্টেল করছে না, সেটা তো অন্য কারো নাই। এয়ারপোর্টে একজন ইন্সপেক্টরের ক্ষমতা নেই তাকে আটকাবে, কোন অধিকারে আটকাবে? নাও দিস ইজ ইম্পর্টেন্ট। এখন বর্তমানে বাংলাদেশে যেটি ঘটছে, অ্যাপারেন্টলি আমার কাছে মনে হচ্ছে একটা বিশাল শক্তিকে, যেটাকে রাষ্ট্র কন্টেইন করে রাখতো, নির্যাতনও করতো, নির্যাতন করাটা অন্যায়, সেটা আনলিশ হচ্ছে। ইসলামিক শক্তি তীব্র শক্তিধর হচ্ছে, তীব্র। আমরা যেটা দেখলাম, আওয়ামী লীগের বাতিলের দাবিতে 2 দিনের মধ্যেই
2 দিনের আন্দোলনের মাথায় সরকার এই বিশাল সিদ্ধান্ত নিয়েছে। কত পার্সেন্ট লোক আওয়ামী লীগের সমর্থক এটা ডিবেট থাকতে পারে, মিনিমামটা নিয়ে সবাই অ্যাকসেপ্ট করবে, মিনিমাম 20% হবেই। আর সেখানে লক্ষাধিক লোক আন্দোলন করলো, সরকার এটা মেনে নিল। কিন্তু এই যে মেনে নেওয়ার স্বাদ একবার পেয়ে গেল যারা, তারা কিন্তু বারবার এটা চাবে। এবং এর ফলে যেটা ঘটবে, বাংলাদেশের যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির সম্ভাবনা ছিল এটা কমপ্লিটলি পোলারাইজড হয়ে গেল, টোটালি। এরপরে জাতীয় পার্টিকে বাতিলের চিন্তাভাবনা আসবে, এরপরে জাসদ 14 দল সবই একটা বিশাল অংশ, মানে 50%, 40%, 30%, তাদেরকে বাদ দিয়েই দেশ চলবে, তাদেরকে বাদ দিয়েই রাজনীতি হবে, তাদেরকে বাদ দিয়েই ভোট হবে। দেন যে ঘটনাটা ঘটবে, ডেফিনেটলি তাদের সাথে আস্তে আস্তে অনেকেরই শঙ্কা হবে। যেমন নারী কমিশনের রিপোর্ট নিয়ে গভর্নমেন্টের মধ্যে ফ্র্যাকশন দেখা যাচ্ছে, কমিউনিস্টদের সাথে ফ্র্যাকশন দেখা, 71 ইস্যুতে ফ্র্যাকশন শুরু হবে। তখন এই ছোটো ছোটো ফ্র্যাকশনগুলো কিন্তু একত্রিত হবে এবং দেখা যাবে এই বিশ্বাস শক্তিটা, নিষিদ্ধ শক্তিটা একসময় বড় হবে। পৃথিবীর ইতিহাস তাই বলে, বাংলাদেশের ইতিহাসও তাই বলে। দেন আসেন আপনি আইনি কাঠামোতে যদি আসেন, স্ট্রিক্ট লয়ের ইন্টারপ্রিটেশন যদি যান, দুটো আইন হয়েছে অর্ডিন্যান্স। একটা হয়েছে অ্যান্টি টেররিজম অ্যাক্ট 2009-এর একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, আমি অ্যামেন্ডমেন্টটা পুরোপুরি দেখিনি। তো এই অ্যামেন্ডমেন্টটা করে আপনি একটা সময়ের জন্য একটা দলকে নিষিদ্ধ করতে পারবেন, এটা বলা হয়েছে। নাও এটা খুব ক্রিটিক্যাল লিগাল ইস্যু, আমি ক্লিয়ার করতে পারবো কিনা জানি না। আমার যেটা মনে হচ্ছে 2009-এর আইনটা কিন্তু ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের মতো প্রোটেক্টেড ল না। অর্থাৎ 2009-এর আইনটা যদি মানবাধিকারের সাথে বা সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, সেটা বাস্তবায়ন হবে না। কিন্তু আপনি কি করলেন, সেই আইনে একটা অ্যামেন্ডমেন্ট এনে সেই অ্যামেন্ডেড আইনের অধীনে একটা দলকে নিষিদ্ধ করলেন কার্যক্রম, কিন্তু তার আগের কার্যক্রমের জন্য, ভবিষ্যৎ কার্যক্রমের জন্য না। আপনি বলছেন যে সে 2008 বা 9 সাল থেকে এই জিনিসগুলো করেছে, সন্ত্রাস করেছে, মানুষ করেছে, সব কিছু করেছে, সে তাকে বাতিল করে দেওয়া হবে। অর্থাৎ ভূতাপেক্ষিক ইন্টারপ্রিটেশন দিয়ে দিলেন। আর একটা শঙ্কা আনলেন যে ভবিষ্যতে তার দ্বারা এই কাজ হতে পারে। সেই শঙ্কার কোনো বাস্তবিক প্রায়োগিক কোনো ইনফারেন্স আমরা দেখিনি, কারণ আমরা তো গত 8 মাসে আওয়ামী লীগের কোনো সন্ত্রাসীকে দেখার সুযোগ হয়নি। সেই শক্তি আওয়ামী লীগের নাই, বাস্তবতা। যদি সেই শক্তি আওয়ামী লীগের না থাকে, তাহলে আপনি এই অপিনিয়নটা ফর্ম করলেন কিভাবে যে তারা বাংলাদেশকে ডিস্টেবলাইজ করবে বা অনেক কিছু করবে। এখানে একটা লিগাল ইস্যু আছে। আর একটা ইস্যু আসছে যে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল, আরেকটা ইস্যু ওখানে আইনে বলেছে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা। পৃথিবীর কোন আইনে এমন টার্মস থাকে যে একটা বিচার না হওয়া পর্যন্ত আপনি নিষিদ্ধ করতে পারবেন? আপনি 6 মাসের জন্য করতে পারেন, আপনি 1 বছর জন্য করতে পারেন, আপনি অনির্দিষ্টকালের জন্য করতে পারেন, আপনি সারা জীবন করতে পারেন। বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ, এটা কিভাবে আইনে আসবে? এটা কোনো আইনের ভাষা হতে পারে না, এটা কোনো গভর্নমেন্ট অর্ডারের ভাষা হতে পারে না। এখানে গভর্নমেন্ট ডেফিনেটলি প্রপার লিগাল মাইন্ড অ্যাপ্লিকেশন করে না এবং জিনিসটাকে ভেগে রেখেছে। এখন আসেন বিচার কাজ, আইসিটি ট্রাইব্যুনালের বিচার কাজ। আইসিটি ট্রাইব্যুনালে অর্গানাইজেশনের বিচার করা যাবে কি না, এটা নিয়ে ডাউট ছিল, অল থ্রু ডাউট ছিল। এবং আমাদের আইসিটি ট্রাইব্যুনাল আইনটা কিন্তু আমাদের সংবিধানের আর্টিকেল 47 অ্যান্ড 47A দিয়ে প্রোটেক্টেড, অর্থাৎ মানবাধিকারের সাথে কন্ট্রাডিক্টরি হলেও আইসিটি ল প্রিভেল করবে, সংবিধানের সাথে কন্ট্রাডিক্টরি হলেও আইসিটি ল প্রিভেল করবে। যে কারণে ওখানে 2011 বা 13 সালে আওয়ামী লীগ অর্গানাইজেশন শব্দটা নিয়ে আসে, যে অর্গানাইজেশনের বিচার করতে গেলে যে আইন করা হবে সেটাও প্রোটেক্টেড হবে। নাও কিন্তু আওয়ামী লীগ কিন্তু 1973 সালের আইনে অর্গানাইজেশন শব্দটা আনেনি, এখন সেটা আনা হলো। সেই অর্গানাইজেশন শব্দটা 73 সালের আইনে আনা হলো, এখন পর্যন্ত কোনো মামলা হয়নি অর্গানাইজেশন নামে। তাহলে বিচার কাজ শেষের কথা বলা হচ্ছে, বিচার কাজ তো শুরুই হয়নি, অর্গানাইজেশন নামে তো এখন পর্যন্ত কোনো মামলাই হয়নি। সো এটা একটা অনির্দিষ্ট কালের জন্য ভেগ রাখা হয়ে গেছে। নাও একটা অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সার্টেন হতে হবে, সার্টেনটি অ্যাজ টু হিজ নিয়ত, তিনি কী চান, টার্ম অ্যান্ড ফিউচার বাংলাদেশে কেমন দেখতে চান। আমরা 8-8.5 মাসে বর্তমান সরকারের কোনো সার্টেনটি দেখতে পারিনি, একটাও না। খুব দুঃখের বিষয়, কারণ বাংলাদেশ একটা অত্যন্ত ভোলাটাইল জায়গা, অত্যন্ত দ্বন্দ্বমুখর, অত্যন্ত পিচ্ছিল একটা জায়গা। এবং এই সরকারের সার্টেনটি অফ টেনুরে যত ভেগনেস আসবে তত কনফিউশন বাড়বে। এবং যদিও এটা আমার বলা ঠিক না, যখন নির্বাচন অনেক দেরি হবে, আওয়ামী লীগ বিএনপি একসাথে আন্দোলন করতে পারে সরকারের বিরুদ্ধে। ইমাজিন এ সিচুয়েশন যেখানে আওয়ামী লীগ মানে বিএনপি আন্দোলন করছে, তার পিছনে আওয়ামী লীগ দাঁড়িয়েছে, তো সেই সরকার কতজন মানুষ মেরে ক্ষমতায় থাকবে? আর একজন নোবেল লরিয়েট মানুষ মেরে ক্ষমতায় থাকবে কেন? অং সান সুকিও তো পারেনি। নোবেল লরিয়েটরা ক্ষমতায় গেলে বেশিরভাগ নোবেল লরিয়েটই পরে শেষ পরিণতি কিন্তু ভালো হয় না। তো এটা তো আসলে
রাজনীতি তো খুব নিষ্ঠুর বাস্তবতার খেলা, এবং এক্ষেত্রে আমি মনে করি বিএনপি একটা ছোট্ট বাইটিং পাওয়ার হারিয়ে ফেলেছে। গত 8 মাসে আমরা দেখেছি বিএনপি রাষ্ট্রীয় যে বিষয়গুলোতে হুঙ্কার দিয়েছে বা সমর্থন দেয়নি সেটা কিন্তু বাস্তবায়ন হয়নি। দেশ তো চালাচ্ছে মব, আর মবের পিছনে কে আছে সেটা আমরা জানি না, আমরা আন্দাজ করতে পারি, কিন্তু মব দেশ চালাচ্ছে ছাত্র মব। তো এটা একজন অবশ্য বলেছে যে হিরোইজম অন দ্য স্ট্রিট ক্যান নট ডিসপ্লেস দ্য রুল অফ ল, ডিউ প্রসেস অর ফান্ডামেন্টাল রাইটস। তাকবির হুদা নামে এক হার্ভার্ডের গবেষক উনি বলেছে যে হিরোইজমটা তারা দেখিয়েছিল কিন্তু তারা রুল অফ লকে কেন রিপ্লেস করছে। নাও বিএনপি বলেছিল সংবিধান পুনর্লিখন হবে না, ইনডাইরেক্টলি এটা হয়নি। বিএনপি বলেছিল আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে তারা না, এটা অনেকদিন হয়নি। বিএনপি বলেছিল এখন অবশ্য বিএনপি বোঝা যাচ্ছে না যে বিএনপি এখনো হয়নি, এখনো বিএনপি চায় না। কিন্তু এক এক রকম কথা আমরা বিএনপি নেতাদের মুখে শুনছি, আমি চাইলে কোট করতে পারি আপনাদের নেতাদের। জি, এবং বিএনপি এবং রাষ্ট্রপতির অপসারণ, আমি এটা বলছি, রাষ্ট্রপতি অপারেশন নিয়ে বিএনপি বলেছে রাষ্ট্রীয় সব জায়গায়, এবং ইনডাইরেক্টলি মনে হয়েছে সেনাপ্রধানের বিরুদ্ধে যে একটা মুভমেন্ট হয়েছিল সেটাও বিএনপি সমর্থন করেনি। এই চারটাই রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ কাজ ছিল, দেশের গণতন্ত্র স্থিতিশীলতা, তার মধ্যে একটা উইকেট পড়ে গেল বিএনপির। সেক্ষেত্রে বিএনপি কোনো পক্ষেই যায়নি। বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারেও জোর গলায় বলেনি, আবার নিষিদ্ধ করা যাবে না এটাও জোর গলায় বলেনি। আমার ব্যক্তিগত অভিমত, লার্জেস্ট পার্টি হিসাবে এই বিষয়ে বিএনপির সাইলেন্ট থাকাটা বিএনপির জন্য খুবই ক্ষতিকর হয়েছে, এবং বিএনপি যদি এই বিষয়ে একটা সক্রিয় ভূমিকা পালন করতো, এক লাইনে শেষ করে দিচ্ছি, সেটা আওয়ামী লীগের ব্যান প্রতিরোধ ক্ষেত্রে, তাহলে সামনের দিনগুলোতে বিএনপি যেটা বলতো অনেকটা অন্তর্বর্তী সরকার সেটাই শুনতে বাধ্য হতো, কারণ তার লার্জেস্ট পলিটিক্যাল পার্টি অ্যাট দ্য মোমেন্ট। এই স্টেকটা বিএনপি কেন ছেড়ে দিল আমরা এটা বুঝছি না, এবং আমি আশঙ্কা করছি যদি বিএনপি এই স্টেকটা ছেড়ে দিয়েছে, অন্য যে ইস্যুগুলো এর আগে বিএনপি ঠেকাতে পেরেছিল হয়তো সেগুলো আর ঠেকাতে পারবে না। সো উনি যেটা বলছেন অনেকে হয়তো একমত হবেন যে একটার পর একটা উইকেট এখন পড়তে থাকবে, এবং এটা সহজ হয়ে গেছে অনেকখানি, এবং উনি যে আইনগুলোর কথা বললেন ভবিষ্যতে অবাক হবার কিছু থাকবে না কোনো সময়ে। কারণ আওয়ামী লীগ তো মনে করেছে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেনি, বিএনপি ক্ষমতা গেলে বিএনপির বিরুদ্ধে ভবিষ্যতে ক্ষমতায় যখন থাকবে না ব্যবহৃত হবে কিনা এটা। আর রাজনীতি তো আমরা চিরকাল শুনে এসেছি, আমি রাজনীতির ছাত্র হিসেবে রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হয়, আইন দিয়ে অন্য কিছু দিয়ে রাজনীতিকে মোকাবেলা করা ঠিক না। আপনারাও যেমন অনেক সময় বলেছেন তত্ত্বাবধায়ক সরকার বিধান যখন বাতিল হলো আদালতের নির্দেশে এটা হবে কি, আদালত কি রাজনীতি ঠিক করে দেবে কিনা আপনারাই বলেছেন। বাট এখন দেখা যাচ্ছে যে আদালত হোক, মব হোক, কেউ চাইলে এটা করতে পারে। আসলে কি দাঁড়াবে? আমি এখানে একটা কথা বলছি, এবং কোনো আদর্শ বাংলাদেশের ইতিহাসে তো স্বাধীনতার পর থেকে অনেক রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে, অনেক রাজনৈতিক হয়েছে, কিন্তু কোনোটাই কিন্তু আটকে থাকে নাই। আবার সরকার চেঞ্জের পরে কিন্তু আবার একটা প্রশ্ন হচ্ছে যে গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে চাইলে, গণতন্ত্রের পক্ষে থাকতে চাইলে বিএনপির পথে একটা রাজনৈতিক দল, হ্যাঁ আওয়ামী লীগ খারাপ করেছে, আওয়ামী লীগ জঘন্যতম কাজ বিএনপির সঙ্গে করেছে, দেশের সঙ্গে করেছে, দেশের মানুষের সঙ্গে, কিন্তু ন্যায়ের পক্ষে থাকা আর পরিস্থিতি কোথাও থেকে তো আপনাকে স্টার্ট করতে হবে, ভালো জিনিসটা শুভ সূচনা করতে হবে। সেই সুযোগ গ্রহণ করবার সুযোগটা বিএনপি হারিয়ে ফেললো কিনা এটা। বিএনপি যেটা করেছে এই মুহূর্তে, আমি মনে করি যে বিএনপি ঠিক জায়গাতেই আছে, এই কারণে যে বিএনপি এখনো, শামীম ভাই যেটা বললেন এটা তারা করতে পারে নাই, কারণ যে কথাটা তারা বলেছে, তারা যে রায়টা দিয়েছে তাৎক্ষণিক, যে যদি যে পর্যন্ত বিচার শেষ না হবে, বিচার শেষ হলে পার্টি থাকবে কি থাকবে না এটা কিন্তু বলে না, এটা বিচার বলবে। বিচার যদি পার্টি ব্যান করে, বিচার বিভাগ বা যারাই বা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, তাহলে ওটা ব্যান হবে, নইলে হবে না। ততক্ষণ পর্যন্ত এটা স্থগিত থাকবে, নিষিদ্ধ থাকবে। মিটিং মিছিল, এইসব সমাবেশ, সমাবেশ, নির্বাচন, কিছু কার্যক্রম সেটা করতে পারবে না। কিন্তু পার্টি কিন্তু ব্যান হয় নাই, যেটা আওয়ামী লীগ জামাতকে ব্যান করেছে, তার রেজিস্ট্রেশন নিষিদ্ধ করেছে, সেটাও কাজে দেয় নাই। তো বিএনপি যে কথাটা বলেছে প্রথমের দিকেই থেকে, যে আপনার জনগণ যদি চায়, আইন যদি চায়, আদালত যদি চায়, জনগণ চায়, সেটা বোঝা যাবে কিভাবে? সেটা তো ভোটের মাধ্যমে, জনগণ সেটা ভোটের মাধ্যমে, ভোট তো হয় নাই, বিএনপি যায় নাই, বিএনপি তো ওদের পক্ষে এই জন্য যায় নাই। বিএনপি এখানে নিরপেক্ষ থেকেছে। আওয়ামী লীগ বিএনপিকে যত রকম টর্চার সব আওয়ামী লীগ বিএনপিকেই করেছে, কিন্তু সেটার জন্য বিএনপি কিন্তু তার উদারনৈতিকতা হারায় নাই, বিএনপি কিন্তু তার নিরপেক্ষতা হারায় নাই। নিরপেক্ষ ছিল বলেই, আছে বলেই বিএনপি কিন্তু এই কথাটা বলতে পেরেছে যে জনগণ এবং আইন কি বলে, বিচার কি বলে, বিচার যেটা বলবে সেটা। এবং এটা কিন্তু
যে ঘটনাটা ঘটালো ছাত্ররা এবং সঙ্গে ইসলামিক জোট, সেটা কিন্তু বিএনপি ফেব্রুয়ারির 10 তারিখে বলে এসেছে। জনাব সালাউদ্দিন সাহেব কিন্তু নিজে এই কথাটা বলছেন যে এই একই কথা আমরা কিন্তু বলে এসেছি, তাহলে আমাদের কেন শাহবাগে যেতে হবে? শাহবাগে কেন যেতে হবে? শাহবাগে যাওয়ার অর্থটা হচ্ছে আন্দোলন করা। আপনারা আগে আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের জন্য আমরা তো কার্যক্রম নিষিদ্ধের কথা বলি নাই, সেইখানে বলা হয়েছে যে যদি জনগণ চায়, যখন আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে প্রথমে আপনি খেয়াল করেন চিফ অ্যাডভাইজার যখন বললেন যে এটা বিএনপি চেয়েছে, রাজনীতি তো জনগণই প্রত্যাখ্যান করে ভোটের মাধ্যমে নানাভাবে। যখন বললেন যে জনগণ বিএনপি চেয়েছে নিষিদ্ধ, বিএনপি তখন প্রোটেস্ট করেছে যে না আমরা চাই নাই, এবং তখন চিফ অ্যাডভাইজার বলছে বিএনপি যদি না চেয়ে থাকে তাহলে হবে না, হবে না, উনি এই কথাটা বলেছেন। বিএনপিকে যখন আবার জিজ্ঞেস করেছেন, বিএনপি বলছে জনগণ যদি চায়, জনগণ যদি চায় এবং যদি আইন যদি বিচার যদি চায়, তো বিচারের বিচারের কিন্তু আজকে বিচারের মামলা দিলে আজকেই কিন্তু রায় হবে না, রায় হইতেও টাইম লাগবে অনেক, কখনো 2 বছর 4 বছর 5 বছর। এই হঠাৎ করে বলল কোন বাংলাদেশের জনগণ? গোলাম আজমের বাংলাদেশ, শেখ মুজিবের বাংলাদেশ, জিয়াউর রহমানের বাংলাদেশ, কোন বাংলাদেশের জনগণ? আমরা বাংলাদেশের জনগণ, কোন গোলাম আজমের বাংলাদেশ না, কোন মতিউর রহমান নিজামীর বাংলাদেশ না, কোন অন্তত পক্ষে 71-এর বিরোধিতাকারীদের বাংলাদেশ তো হতে পারে না। এই বাংলাদেশ তো বাংলাদেশের জনগণের, মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ। কিন্তু তাদের যে স্লোগান, সেই স্লোগানই তো তাদের, এটাই আমি আসছিলাম যে এই যে স্লোগানটা যে তারা দিল, যে মানুষগুলো কয়েকদিন আগেই বলেছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এটা তো ওই তৎকালীন প্রধানমন্ত্রীকে টিচ করে বলেছিল। সেই মানুষগুলা কিনা বলল যে গোলাম আজমের বাংলাদেশে আওয়ামী লীগের ঠাঁই নাই। এটাই তো প্রমাণ করে যে তারা কি চায়, এই দেশটাকে ডেস্ট্রয় করার জন্য যা যা করার মব হাতে তুলে নিয়েই তারা ক্ষান্ত হয় নাই। এবং তাদের সাথে কারা আছে? যারা ঠান্ডা পানি সাপ্লাই দেয়, যারা খাবার সাপ্লাই দেয়, তারাই তো আছে। তো এই যে এরা যে চাচ্ছে, এরা দেশের কতটা বন্ধু, এটা কিন্তু জনগণই বুঝতেছে। এই জনগণই কিন্তু, সময় দেরি হতে পারে, বাংলাদেশ এমন একটা দেশ যেটা শুধু মানুষের অত্যাচারেরই এরা আপনার উদাহরণ। ব্রিটিশ 200 বছর অত্যাচার করেছে, পাকিস্তান 24 বছর অত্যাচার করেছে, এরশাদ অত্যাচার করেছে, তারপরে শেখ হাসিনা অত্যাচার করেছে। ওটা দেখার জন্য বাংলাদেশের জনগণের অপেক্ষা করতে হবে, যেটা ব্যারিস্টার পাটোয়ারি বলছেন যে এক সময় দেখা যাবে যে বিএনপির পেছনে আওয়ামী লীগ এসে দাঁড়িয়েছে, কারণ বিএনপি হয়তো একা পারছে না এই শক্তিকে মোকাবেলা করতে, বা পারবে না, তখন আওয়ামী লীগ এসে সবাই এসে দাঁড়াবে পাশে। যে কোনো দানবকে মানবরা পারতে একটু দেরি হয়। যদি দানবটা যদি স্বৈরাচারের চেয়েও বড় স্বৈরাচার হয়, তাহলে তো অবশ্যই তার জন্য লাগবে। কারণ আপনার, আমি যে কথাটা বললাম যে এই যে চট্টগ্রাম নিয়ে, বন্দর নিয়ে, আপনার কি বলে মানবিক করিডোর নিয়ে, এবং রোহিঙ্গাকে কোথায় পুশব্যাক করবে সেখানে রোহিঙ্গারা আরো ওয়েলকাম করেছে, এই যে রোহিঙ্গারাই উল্টা পুশ করেছে আপনাকে। তো সেই সব নিয়ে যখন নির্বিকার একটা সরকার, তখন তো আপনার আমি তুমি সে একখানে তো হতেই হবে, কারণ দেশটা তো আমাদের। তখন ওই আমি তুমি সে একখানে হলে বিচারের জায়গায় বিচার, কিন্তু আগে তো দেশ বাঁচাতে হবে। দেশ বাঁচানোর জন্য তো এটার উপর আর কোনো কথা থাকতে পারে না। আমার প্রশ্ন, যদি আপনারা মনে করে থাকেন যে এই শক্তি XYZ, ব্যারিস্টার শামীম বা জিল্লুর বা XYZ, তারা দানব আকারে সামনে আসছে, এবং আপনার যদি শক্তি থাকে, আপনি প্রথম থেকে এটা বাধা দিচ্ছেন না কেন? আপনি কেন এটাকে বাড়তে দিচ্ছেন? শোনেন, ওই যে খালি ড্রাম বাজে বেশি, ড্রাম যদি ভরা থাকে না তখন বাজে কম। বিএনপির শক্তিটা সবখানেই যে প্রযোজ্য করতে হবে সেটা না। যেটা ইসলামিস্টরা পারে, যেটা ওই নাগরিক ঐক্য পারে, সেটা বিএনপি পারে না। এই কারণেই পারে না, কারণ বিএনপি খোঁজ নিয়ে জানতে চায় যে এদের পেছনে আসলে কারা আছে। যারা আছে তারা কি আসলে ভীষণ শক্তিধর? একদিকে না, আরেক দিকে যারা, আপনি মনে করেন বিএনপির আন্দোলন, 28 অক্টোবরের আন্দোলন, সেই দিনই কিন্তু দেশটা কিন্তু আপনার আওয়ামী মুক্ত করতে পারত, বিএনপি পারত, কিন্তু বিএনপিকে করতে দেওয়া হয় নাই। পিছনে কে করতে দেয় নাই? জিল্লুর ভাই, আপনি এগুলা নিয়ে আলোচনা করেন, আপনি জানেন এটা বুঝতে যে কত বছর লাগে না বলেই কিন্তু এত, ওই যে বললাম না যে যারা জানে তারা কিন্তু এটা নিয়েই চিন্তা করে। কারণ এর পিছনের মদত কারা, এর পিছনের শক্তি কারা, এর পিছনে দেশি বিদেশি শক্তি যে অ্যাক্ট বানানো হয়েছে আপনার, ওই একটাও তো একটা ব্যাপার। শেখ হাসিনা কিন্তু অনেক রকম উল্টাপাল্টা কথা, অন্যায় কাজ করেছে, কিন্তু একটা কথা ওই প্রত্যেক দিন বাগে ধরার মতো বলছে, জনগণ বিশ্বাস করলেও করে নাই, সেটা হলো যে আমি যদি সেন্ট মার্টিন দিতাম, আমি যদি
এটা দিতাম ওটা দিতাম তাহলে আমি আরেকবার থাকতে পারতাম, এই কথাটাও কিন্তু বলেছে। তো এই যে সেন্ট মার্টিন কিন্তু আমরা এখন যেতে পারি না, এটা কিন্তু আগে এরকম ছিল না। আগে ছেড়া দ্বীপে আপনার দিনে যেতে পারতো, রাতে থাকার মতো এখানে পরিবেশ ছিল না, বাট এখন সেন্ট মার্টিনেই উপর নিষেধাজ্ঞা আছে যারা আসছে। তো এই জায়গাটায় আমাদেরকে বুঝতে হবে যে এই যে বাচ্চারা, বিএনপি তো সবসময় মাঠে ছিল, আন্ডারে ছিল, যেভাবে অত্যাচারিত হয়েছে তারপরেও বিএনপি ছিল, কিন্তু বিএনপির হাত দিয়ে এই সরকারের চেঞ্জটা আসতে দেওয়া হয় নাই। যে কারণে, সেই একই কারণে যদি বলি আমি আপনাকে, এটা মনে হয় যে খুব সহজ, কিন্তু অত সহজ মনে হয় না, এটা বলাও ঠিক না। তারপরেও আমি বলছি যে যারা পেছন থেকে কলকাঠি নাড়ছে, ওই বলছে না যে চিফ অ্যাডভাইজার যে প্রথমেই বিদেশে গিয়ে বলছে যে কে মাস্টার মাইন্ডকে, মাহফুজকে দেখিয়ে দিয়েছে, 2-3 বার বলার পরে চতুর্থবারে কিন্তু আর মাহফুজের নাম সে বলে নাই, কারণ সেও যখন হয়ে গেছে যে এখন আর বলার কথা না, তখন কিন্তু সেও ওইভাবে অ্যালার্ট হয়ে গেছে। সো এই পিছনের মাস্টার মাইন্ড যারা এত খেলাধুলা করছে, তাদেরকে নামাতে গেলে, তাদেরকে সরাতে গেলে এটা কিন্তু অনেক বড় একটা খেলা। সেই খেলায় কিন্তু শুধু বিএনপি, যত লোকই বিএনপির থাকুক না কেন, বিএনপির একার দ্বারা সম্ভব না। সেইখানে আপনাকে তাকে যাদেরই বলেন প্রত্যেকেরই আসতে হবে। এখানে যদি না আসেন তাহলে ওই যে বলবে যে মতিউর রহমানের বাংলাদেশ, ওই গোলাম আজমের বাংলাদেশ, এইসব বললে তারাই কি পার পাবে? তাদেরই কি কিছু হবে? এই ইসলামিক শক্তিগুলো তারাই কি ক্ষমতায় আসবে? আমার তো মনে হয় না। তাদের দিয়েও এই কাজগুলাই করানো হচ্ছে। যুদ্ধটা আস্তে আস্তে 71 ভার্সেস অ্যান্টি 71ই চলে যাবে। একটা পর্যায়ে গিয়ে ওরকমই মনে হয়েছিল, পরে আমরা ভেবেছিলাম না এরকম হবে না, ওদিকেই যাবে এবং সমস্ত শক্তি দুভাগ হয়ে যাবে, একটা পোলারাইজ সমাজ। সেটা হতো না যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো যথাযথ ভূমিকা গত 9 মাসে পালন করতো। এক্স্যাক্টলি সত্য। এবং বাংলাদেশে গত 9 মাস না, 9 বছরেই আসলে ক্রিয়াশীল শক্তির মতো পরিবেশ ছিল না। জুলাই আগস্ট বিপ্লবটা অনেক মহান, কিন্তু বিপ্লবটা কিন্তু অনেকাংশেই ঘোলাটে। বিপ্লবের অনেক পর্যন্ত বিএনপি ঠিক বুঝতে পারছিল না কারা বিপ্লব হচ্ছে, কি বিপ্লব হচ্ছে। বিএনপি পার্টিসিপেট করেছে, বিএনপি পার্টিসিপেট না করলে দেশের 1 কোটি 2 কোটি লোক কোথা থেকে রাস্তা থেকে নামলো। আওয়ামী লীগ পার্টিসিপেট করেছে, আওয়ামী লীগ পার্টিসিপেট করেছে, জাতীয় পার্টি পার্টিসিপেট করেছে, দেশের 80% লোক পার্টিসিপেট করেছে। এখন যখন কিন্তু তারা কেউ কিন্তু বোঝেনি যে আন্দোলনের পরে এটা 71-এ চির ধরানো হবে, 71 নিয়ে বলা হবে যে এটা ভারতের অর্জন, বাংলাদেশের অর্জন না। গোলাম আজমের বাংলায় গোলাম আজমের বাংলা তো বলা ঠিক না, গোলাম আজমের পূর্ব পাকিস্তান বলা উচিত। গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। তো এটা হচ্ছে আন্দোলন করার সময় ছোট ছোট অনেকগুলো, বড় বড় অনেকগুলো ফ্যাক্টর একসাথে আন্দোলন করেছে। আন্দোলনের পরে কোন ফ্যাক্টর শক্তিশালী হচ্ছে? ইসলামিক ফ্যাক্টর শক্তিশালী হচ্ছে, লিবারেল ফ্যাক্টর বিএনপি আপাত দৃষ্টিতে শক্তিশালী হচ্ছে না রাষ্ট্র পরিচালনায় অথবা ডিসিশন মেকিংয়ে। তো এই যে আপনি ইসলামিক শক্তিকে আনলিশ করে দিচ্ছেন, দুর্বলই হচ্ছে ডিসিশন মেকিংয়ে, যদিও মাঠের শক্তিশালী তাদের অনেক আছে। এই যে আপনি আনলিশ করে দিচ্ছেন ইসলামিক শক্তিকে, এটা শেষ হবে কোথায় আলটিমেটলি? আমি তো মনে করি আলটিমেটলি ইরান, তালেবান, আফগানিস্তানের মতো পর্যায়ে চলে যাবে। যখন চলে যাবে তখন ইন্টারন্যাশনাল কমিউনিটি বা যারা এদেরকে সাপোর্ট দিচ্ছে তারা এটাকে কিভাবে দেখবে? ইট ইজ এ কমপ্লিট ট্র্যাপ। দেশকে একটা কমপ্লিট ট্র্যাপে ফেলানো হচ্ছে এবং এই উদীয়মান তুর্কি, তরুণ তুর্কিরা এই ট্র্যাপে পড়ে গেছে এবং তারা এখন খুবই ইন্সপায়ার্ড। কিন্তু আমার মনে হয় কোনো একটা পর্যায়ে তারা বুঝবে যে তারা রক্ত দিয়েছিল কিন্তু রক্তটা কাজে লাগেনি, তারাই রক্তটা সঠিক পথে যেতে দেয়নি। নাও এর ফলশ্রুতিতে যেটা হবে, যখন 71 ভার্সেস অ্যান্টি 71 হয়ে যাবে, এবং মাহফুজ আলম, আমি তাকে ফলো করি, একজন গুরুত্বপূর্ণ অ্যাডভাইজার, কথাবার্তা খুব জ্ঞানী বলে, খুব দ্রুত দেখলাম তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের একটা স্টেটমেন্ট নিলেন। অর্থাৎ তিনি এটা বুঝতে পেরেছেন যে ভাগ হয়ে যাচ্ছে, সে এখন এই ভাগের সাথে সাথে ওই ভাগের স্টেক নেওয়ার ট্রাই করছে যে মুক্তিযুদ্ধের অ্যান্টি শক্তি তো আছে, আমি মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলে ওই স্টেকটা আনতে পারি কিনা। অর্থাৎ ওই স্টেকের গুরুত্ব অনেক বেশি, ওই স্টেককে আপনি ফেলে দিতে পারবেন না। ওই স্টেকের একটা অংশ, মানে এই আওয়ামী লীগ যদি বাদ দেন আপনি, বাট মুক্তিযুদ্ধের সময় তো আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের রাজনীতি সুদীর্ঘ রাজনীতিটা তো আছে, ওই স্টেকটাকে অ্যাভয়েড করে বাংলাদেশ সত্তা দাঁড়াতে পারছে না। আবার আওয়ামী লীগ শুধু ওই স্টেকটাকে বেস করেই গণতন্ত্রকে কুক্ষিগত করে ট্রাই করেছিল, সেটাও হয়নি। ওই স্টেকে বিএনপিও আছে। আজকে স্বাধীনতা ঘোষণাপত্র বাদ দিয়ে আপনি জুলাই চার্টার লিখবেন, জুলাই চার্টারে কি জিয়ার নাম থাকবে?
থাকবে না? না, আমি আমি এই প্রশ্নটা আমি এখানে লিখে রেখেছি, যেটা জুলাই চার্টার আমরা শুনছিলাম যে সবার মধ্যে ঐকমত্য হবে, এখন 1 মাসের একটা ঘোষণা দিয়ে দিয়েছে, 1 মাসের মধ্যে জুলাই চার্টার ঘোষণা করা হবে, 30 কার্য দিবসের মধ্যে। কি মনে হয় মানে এই জুলাই চার্টারের তাৎপর্য, গুরুত্ব, ভবিষ্যৎ, এর মধ্যে ইনক্লুসিভিটি কি, আপনি কি মনে করেন? আপনার কাছে শুনবো আমি। দেখুন, বাংলাদেশে তো অবশ্যই এটা ইনক্লুসিভিটি থাকার কোনো প্রশ্নই নেই, কারণ এখানে তো অবশ্যই জাতীয় পার্টিকে ডাকছে না, 14 দলকে ডাকছে না, আওয়ামী লীগের শুদ্ধ অংশকে ডাকছে না, তো এটা তো প্রথম থেকেই নন ইনক্লুসিভ। এটি মূলত যেটি হবে, ইতিহাসের একটা ফেজকে বাদ দিয়ে বা অ্যাভয়েড করে বা ছোট করে বা সমান করে আরেকটা ফেজকে সামনে নিয়ে আসা। এর ফলে যেটা ঘটবে, জিয়াউর রহমানের দল বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, কারণ ওখানে জিয়াউর রহমানের নাম আসবে না। আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে, কারণ মুজিবের নাম আসবে না। জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হবে, কারণ ওখানে জাতীয় পার্টির নাম আসবে না। যাদের নাম আসবে তারা, যে দলগুলোর, তারা লাভবান হবে। এবং ওই যে ফ্র্যাকশনাল জাতি যেটা আমি বলছি, দুটো সত্তায় ভাগ হয়ে যাবে, পোলারাইজড, এটার ক্ষেত্রে এটা আরও নিয়ে আসবে। জুলাই চার্টার দিয়ে দেশের কী উপকার হবে? অর্থনীতি ভালো হবে, ভোট ভালো হবে, গণতন্ত্র ভালো হবে, দেশে ইনক্লুসিভিটি বাড়বে, মিডিয়ার ফ্রিডম বাড়বে? অবশ্যই না। জুলাই চার্টার দিয়ে মিডিয়াকে আরও চাপিয়ে দেওয়া হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। 5 তারিখ সকাল পর্যন্ত বাংলাদেশের সমস্ত মিডিয়া বাস্তবতা বিবর্জিত সংবাদ দিয়েছে, সমস্ত মিডিয়া এক্সেপ্ট যমুনা টিভি। এই যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হলো, আমি খুব মাইনরলি দেখলাম, CNN, BBC আর বাংলাদেশের নিউজের মধ্যে আকাশ পাতাল তফাৎ। সত্য মিথ্যা বিচার করার যোগ্যতা আমার নাই। অর্থাৎ মিডিয়া 4 তারিখেও নিয়ন্ত্রিত ছিল, এবং আরেকটা ইন্টারেস্টিং উদাহরণ দিলে মানে আপনার কথার সপক্ষে, যে বাংলাদেশের 6টা টেলিভিশন চ্যানেলের ইউটিউব চ্যানেল ইন্ডিয়াতে নিষিদ্ধ করা হয়েছে, এবং এই 6টা টেলিভিশন চ্যানেল, নিশ্চয়ই ইন্ডিয়া যখন নিষিদ্ধ করেছে মানে ইন্ডিয়ান বিরোধী একটা অবস্থান ছিল, এই 6টা চ্যানেলই কিন্তু মানে ছোটোখাটো একটা ব্যতিক্রম থাকলে পারে একটার ক্ষেত্রে, তারা কিন্তু গত 15 বছরে শুধু শেখ হাসিনার ইন্ডিয়ার জয়গান গিয়েছে। আওয়ামী লীগ তো এর বাইরে আর অন্য কিছু তাদের করেছে না। কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশের চাইতে বেশি ইন্ডিয়ার জয়গান গিয়েছে। কিন্তু কি ধরনের পরিবর্তন এক রাতের মধ্যে তারা? একটা সরকারকে দানব হওয়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা থাকে, ফ্রি মিডিয়া, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, সাহসী সাংবাদিক, সাহসী কলামিস্ট, এগুলো আওয়ামী লীগের আমলে নষ্ট হয়ে গেছে, এখনও নষ্ট হচ্ছে। যদি এখনও নষ্ট হয়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আওয়ামী লীগ দানব হতে লেগেছে 10 বছর, 12 বছর, 14 বছর, 16 বছর। আরেকটি সরকারের দানব হতে 2-3 বছর লাগবে না, এবং সেই সরকারের বিরুদ্ধেও সকলেই আন্দোলনে নামবে। আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু এখন তো, আগে তো ধরেন একটা আনুষ্ঠানিক ভয়ের আবহ ছিল, মানুষ ভয় পেত, কিন্তু এখন তো অনানুষ্ঠানিক মানে যেই ভয়, আগের চাইতে বেশি ভয় অনেক মানুষ থাকে। এখন হচ্ছে মবের ভয়। তখন যেটি হতো বিচারিক প্রক্রিয়ায় হতো, আপনাকে বিচার হবে, না হয় ধরে নিয়ে যাবে, না হয় গুম করে ফেলবে, কিন্তু আপনি জানবেন আপনাকে ধরে নিয়ে গেছে, আপনাকে প্লেস করা হবে, আপনাকে কোথায় রাখা হয়েছে, অথবা গুম করে ফেললো কিছু একটা। এখন আপনাকে যে কোনো সময় রাস্তাঘাটে অপদস্থ করে ফেলতে পারে, রাস্তাঘাটে মেরে ফেলতে পারে। এটার তো কোনো বিচার নেই, এটা কোনো ট্রেস নেই, এই ভয়টা বেশি। সো ভবিষ্যতে যেটি হবে, যেটি সবার কোশ্চেন, যে ভোট দেরি হলে কি হবে? ভোট দেরি হলে এদেশে 70-80% লোক তার বিরুদ্ধে আন্দোলনে নামবে কোনো না কোনো সময়। শেখ হাসিনা, পুলিশ, প্রশাসন, বিজেপি, এত কিছু নিয়ন্ত্রণ, এত ইউনিভার্সিটি দিয়ে, এত হসপিটাল দিয়ে, এত লোককে খুশি করেও শেষ পর্যন্ত 80% লোককে রাস্তায় নামা থেকে ঠেকাতে পারেনি। অন্য কোনো সরকারও পারবে না। জি, এখানে ধরেন যে যেটা বললেন যে সরকারের জুলাই চার্টার যেটা নিয়ে কথা হলো, তারা নিজেরাই তো এটা ধারণ করে না, লালন করে না, যারা এটা নিয়ে কথা বলছে। আপনি দেখেন যে তারা যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের কয়জনের খবর নিয়েছে। আমরা কিন্তু অনেকের কথোপকথন শুনেছি মায়ের সাথে, শহীদের মা, তার সাথে তর্ক হচ্ছে, তাকে প্রায়োরিটি দিচ্ছে না, এবং শহীদ যারা হয়েছে তারা কিভাবে শহীদ হয়েছে ওইখানেও অনেক রকম প্রশ্ন আছে। আপনার মাহফুজ কয়েকদিন আগে কোনো একটা জায়গায় আমি নিজে তার মানে শুনলাম বিবৃতি, বক্তৃতার মতো, যে এটা আসলে 2000 লোক মারা যায় নাই, এটা শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করার জন্য আমাদের করতে হয়েছে। তো এই যে একজন যাকে কিনা চিফ মাস্টার মাইন্ড বলা হয়, সে যদি এই ধরনের কথা বলে, আমরা যদি সেটা সোশ্যাল মিডিয়ায় দেখি, তার কথা বলাটাই আমরা দেখেছি, তো তাদের কিন্তু একটা প্রশ্ন থাকে। আমি সেটা শুনিনি, আমি নিজে দেখেছি। কি বলতে চাচ্ছেন তিনি? সে বলেছে যে আসলে অ্যাকচুয়াল 2000 লোক মারা যায় না, অনেক কম মারা গেছে। হ্যাঁ, মারা যায় না, আমাদের এটা বলতে হয়েছে
শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করার জন্য পতন শেখ হাসিনা যেভাবে হ্যাঁ তথ্য উপাত্ত হাজির করতো ওইভাবেই কথাগুলো কিন্তু এখন এইভাবে বয়ান হচ্ছে। হাজির করতো। কিংবা আরেকজনের কাছে যখন আমরা শুনি যে কি নাম মাসুদ মনে হয় নাকি সামহাও যে বলল যে মেট্রো রেলে আমাদের যদি আমরা আগুন না দিতাম তাহলে কি এই দেশটা স্বাধীন হতো, এটা করতে পারতাম। এই যে এখন কিন্তু তারাই কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন কথাগুলো তারা এবং আরেকজন উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছিলেন যে আমরা হয়তো সশস্ত্র সংগ্রামের না, মধ্যে যদি 5 তারিখে যদি না হতো তাহলে তার পরের দিন থেকে আমরা সশস্ত্র আমরা প্রস্তুত ছিলাম, আমরা প্রস্তুত ছিলাম। এই যে কথা বলাটা, এই জিনিসগুলো আস্তে আস্তে তাদের বয়স তো কম, তাদের মুখ থেকেই বিভিন্নভাবে বের হয়ে যাচ্ছে। আমি তো মাহফুজের কথা কিন্তু আমি একদম মানে ভীষণভাবে শকড যে এটা তো জাতিসংঘ যেখানে 1400-র উপরে, হ্যাঁ, তো সে এটা বলতে পারে যে জাতিসংঘেরটা ঠিক আছে বা কিছু, সে স্ট্রেট বলেছে এই কথাটা স্ট্রেট যে 2000 লোক মারা যায় নাই, আমরা এটা শেখ হাসিনা পতনের জন্য আমরা এই কাজটা করেছি। এই যে এই জিনিসগুলো তারা কতটুকু চায়, তারা যে কথাগুলো বলেছে দেখেন 71-এ আমরা এই টেবিলেই আপনার 71-এ কতজন শহীদ হয়েছে এটা নিয়ে তর্ক ছিল। সেই সময় অ্যানালগ পৃথিবী ছিল, অ্যানালগ বাংলাদেশ ছিল, বাংলাদেশ দরিদ্রতম দেশ, আমরা আমাদের পরিসংখ্যান করতে পারি নাই। কিন্তু 2025 সাল এটা কিন্তু 1-2 ব্যাপারে এই জিনিসগুলো করা, 24 সাল তো 25 সালে আমি ধরলাম যে আমি না এটা তো আপনার ফিগার বের করতে 7 দিনের বেশি সময় লাগার কথা না। প্রত্যেকটা জেলায় টাচ করলে হয়ে যায় জেনুইন ফিগার বের করার জন্য 5-10% এরর থাকতে পারে, যে কোনো ভাবেই হোক এটা করা হচ্ছে না। যারা এটা করছে না তারা এই চার্টারটা কিভাবে নিয়ে আসবে? তাদেরকে কেউ না করেছে যে 30 কার্য দিবস বা 60 কার্য দিবস, তারা 9 মাসের কার্য দিবস এরকম 9টা 30-এর কার্য দিবস চলে গেছে, তারা করে নাই। তারা নিজেরা এবং যারা আজকে সুবিধাভোগী তারা প্রত্যেকেই সরকারে তারা ছিল না, এই জুলাইয়ের মধ্যেই তারা ছিল না। যে ওই যে শামীম সাহেব বললেন যে জিয়া রহমানের নাম থাকবে না, শেখ মুজিবের নাম থাকবে না, ওনাদের নাম কার থাকবে? আজকে যিনি চিফ উনি তো একটা খেলার অনুষ্ঠানে ছিলেন, উনি জানতেনই না কে, প্রথমে তো আফসা করে কথা বলেছেন, তারপরে যে অন্য আপনার যারা উপদেষ্টা 1% অথবা 2%, তারা একদিন বা 2 দিন আমরা বিশ্ববিদ্যালয় এরিয়ায় দেখেছি ছাত্ররা ওরকম মৃত্যুর মুখে গেলে যে কোনো টিচার বাবা হিসেবে তার দায়িত্ব থাকে, সেটা আমরা এমনিও দেখতে পারি। অনেক বাবাও চলে আসছিল, তাদের তো আমরা কোনো বাবাকে দেখি নাই যে বাচ্চা না মারা যাক, সে কোনো বাবাকে দেখি নেই এটার পুরস্কৃত হতে, কোনো মাকে দেখি নেই পুরস্কৃত হতে, কোনো আহতকে দেখি নেই পুরস্কৃত হতে। এখনও 8 মাস পরে মানুষ মারা যাচ্ছে, আহতরা হাজার আহতরা চোখ অন্ধ হয়ে গেছে। আমরা কিন্তু দেখি নেই যে কেউ 5 লাখ টাকা সরকার খরচ করে পাশে এসে দাঁড়িয়েছে, সেটা আমরা দেখি নেই। সো তারা এই কথাগুলো বলার আগে নিজেদের চিন্তা করা উচিত। আমাদের আওয়ামী লীগের মামলায় যিনি আসামি তিনি হলেন উপদেষ্টা, আওয়ামী লীগের স্রষ্টা বলে যাকে, তার নামে সিনেমা করতে গিয়ে সিনেমার বেনিফিশিয়ারি একজন সিনেমার নায়ক, সে 10 কাঠা জায়গা পাইছে, বুঝায় নেওয়ার আগে জায়গাও শেষ, সেও শেষ, পালানের উপরেই আছে। আরেকজন কিন্তু উপদেষ্টা হয়ে গেছে। তো এই যে তারা বেনিফিশিয়ারিগুলা, আপনি বলেন যে কোনখানে বিচার করবে? এই যে নিষিদ্ধ করে প্রশাসন সম্পূর্ণ আওয়ামী লীগের উপর চলছে, উপদেষ্টার মধ্যে আওয়ামী লীগে ভর্তি। এনসিপি প্রধান নাহিদ বলেছেন যে প্রশাসন চলছে বিএনপি এবং যে কারণে কোনো ভালো কাজ করা যাচ্ছে না। প্রশাসনের তো সে চিফ ছিল, তাহলে তো সেও বিএনপির। ওই কথা যদি ধরতে হয় তাহলে সেও বিএনপির। সে বুঝায় দেখ প্রশাসনে আপনার এই 40-50টা সচিবের মধ্যে কয়টা সচিব আছে বিএনপির? আপনি নিজেও জিল্লুর রহমান আপনি জানেন কয়জন? এই 50-60টা ভিসির মধ্যে কয়জন বিএনপির আছে? এই যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যে দেওয়া হয়েছে বিভিন্ন চার্জে, তাদের মধ্যে কয়জন বিএনপি আছে? বিএনপির নাম শোনা, খালেদা জিয়ার এপিএস শামসুল আলম, এইটাই তার এপিএস ছিল সেই 1953 সালে 2001-06। এই একটা মাত্র কারণে তার কিন্তু চাকরিটা হয়েছে। সে, আপনি নিশ্চয়ই জানেন, আপনার এলাকায় তার বাড়ি, সে জয়েন করেছে, কোনো চেয়ার টেবিল পায় নাই। চেয়ার টেবিলের আগেই তাকে আপনার চাকরি ছাড়তে হয়েছে, কারণ তার টাইম শেষ। তাহলে কোথায় তাদেরকে দেওয়া হলো, কাকে দেওয়া হলো? ডিসি, আপনার যতগুলো ডিসি
কয়টা ডিসি বিএনপির ছাত্র দলের করা? সবই তো তাদের এবং আওয়ামী লীগের, জামাতের এবং আওয়ামী লীগের। তো আপনি এইখানে যদি মানে আমরা যদি জরিপ করি তাহলেই পাবো এই যে কথা কথা বিএনপির উপর দিয়ে তারা চালিয়ে দেয়, এটা হচ্ছে আরেকটা মব, এটা এক ধরনের মব। এটা করে তারা অন্যদিকে প্রবাহিত করতে চায়। বিএনপি কেন তাদের ওইখানে গেল না, এই জন্য বিএনপির গালাগালি করা। বিএনপি যাবে কি যাবে না এটা তো বিএনপির ব্যক্তিগত ব্যাপার। জি, আমি আসছি আপনার কাছে। ব্যারিস্টার শামীম পাটোয়ারি, আপনি এই অনুষ্ঠানে বিভিন্ন সময় ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের আলোচনা বিভিন্ন সময় এনেছেন এবং এখন সেরকম একটা প্রক্রিয়ার দিকে সরকার যাচ্ছে বলে আইন উপদেষ্টা জানিয়েছেন। তো আমি একটু বুঝতে চাই যে এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কি করতে চাইছে সরকার, কাদের জন্য, এবং তার নেট রেজাল্ট কি হবে বলে আপনি মনে করেন? পৃথিবীর অনেক দেশে এটা হয়েছে। এটা হওয়ার ফলে অনেকে হয়তোবা সেখানে তার অতীত কর্মের জন্য ক্ষমা চেয়েছে, তারপর তাকে রাজনীতি করতে দেওয়া হয়েছে। কেউ হয়তোবা তার দুর্নীতি লব্ধ অর্থ ফেরত দিয়ে বলেছে আমি আর দুর্নীতি করব না। এটা একেবারে খারাপ জিনিস না, আমি খারাপ বলছি না। এটার ফলাফল এটা হতে পারে যে আওয়ামী লীগের অনেক লোককে এখানে বলার পরে তারা পারমিশন পাবে, জাতীয় পার্টির অনেকে পারমিশন পেতে পারে, অনেকেই ফ্রন্টলাইনে আসতে পারে। বাট আমি যেটা মনে করি এই সরকার কখনোই এই ধরনের কোনো কাজে সঠিক মাইন্ড অ্যাপ্লিকেশন করে ঠিক স্ট্যাবল দেশের দিকে যাওয়ার দিকে কখনোই আগ্রহ ছিল বলে আমার মনে হয়নি। এই সরকার যে কাজগুলো করেছে বেশিরভাগই আগে ছাত্রদের মুখ থেকে এসেছে এবং অনেকে সন্দেহ করে এই সরকারি ছাত্রদেরকে বলে যে তোমরা এই মুভমেন্টটা করো, দেন আমরা এটা বাস্তবায়ন করব। কিন্তু দেশে আপনি কি চাচ্ছেন, আপনি একটা সরকার, আপনি একজন অ্যাডভাইজার, আপনি একজন চিফ অ্যাডভাইজার, আপনার কি পরিকল্পনা সেটাই তো ইম্পর্টেন্ট। সেই পরিকল্পনায় ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হওয়ার পরে যে বিশাল কিছু হবে এমনটা আমার মনে হচ্ছে না। আর আপনি যাদেরকে নিষিদ্ধ করে দিলেন তারা ট্রুথ কনসিলিয়েশন আসবে কেন? হয়তো বা নিষিদ্ধের আগে আরেকটা জিনিস যেমন লক্ষ্য করা যাবে, মানে এটা তো একটা পার্ট আওয়ামী লীগের দিক থেকে। আওয়ামী লীগ মানে আজকের দুনিয়ায় তো খুব একটা ডিফিকাল্ট না একটা প্রতিক্রিয়া ব্যক্ত করা, যেটা আমরা এমনিতেই বলছি যে তাদের পক্ষে আসলে মরালি তারা এত উইক যে আসা সম্ভব না বা ভিজিবল না, এবং তারা একটা প্রতিক্রিয়া পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে অথবা গণমাধ্যমে পাঠিয়ে ইমেল করেও সেই সাহস ও শক্তিও তাদের নাই। শক্তি নেই এটা যেমন সত্য, অথবা তারা অপেক্ষা করছে এটাও সত্য হতে পারে। রাজনীতির অঙ্ক মানে তারাও রাজনীতি আসলে করতে চাইছে কিনা, কতখানি করতে চাইছে, তাদের শীর্ষ লিডারশিপ একটা তো হচ্ছে যে তারা 8 মাস খুব লিস্ট ভিজিবল ছিল। 8 মাস লিস্ট ভিজিবল একটা দলকে নিষিদ্ধ করা কোনো কিছু অ্যাড করছে না রাজনীতিতে, এটা অলরেডি ডিফেক্ট। মানে অনেকে যেমন মজা করে বলেন বা যে কোনোভাবে হয়তো যৌক্তিকভাবে যে ইলেকশন দিলে আওয়ামী লীগকে নিয়ে আসলো তো তাদের ক্যান্ডিডেট পাওয়া মুশকিল হবে, যে কে আসলে তাদের হয়ে ইলেকশন করতে চাইবে। ক্যান্ডিডেট বুক ফুলিয়ে ভোট চাবে এটা পারবে না, এবং অনেকে ভয়ে ভোট করবে না। আওয়ামী লীগ তার বি ক্যাটাগরির ক্যান্ডিডেট দিয়ে ভোট করতে হবে। এবং ইলেকশনের আগে দেশ ছেড়ে যারা চলে গেছেন তাদের কজন দেশে ফেরত আসবেন, হিউজলি তারা করাপ্টেড, তাদের সেই টাকাগুলো তারা সঞ্চয় করবে, তারা কেউ রাজনীতি করার মতো ঝুঁকি আর নেবে না, অন্তত সামনের ভোটে। সো এটা খুব চমৎকার অপরচুনিটি ছিল ইলেকটেড প্রসেসকে আওয়ামী লীগকে আনপপুলার বা ব্যান অটোমেটিক হয়ে যাওয়া। কিন্তু আপনি যখন ব্যান করে ফেললেন এবং ইলেকশনটাকে একটা ক্রেডিবল ইলেকশন হিসেবে, ইনক্লুসিভ ইলেকশন হিসেবে, এবং আপনি যখন ব্যান করে দিলেন তখন আওয়ামী লীগটা সুযোগ পেয়ে গেল ইলেকশনটা স্কেপ করার, এবং এই স্কেপের ফলে সে রাজনীতি করার সুযোগ পাবে। এখন কিছু করছে না আওয়ামী লীগ। আওয়ামী লীগ অপেক্ষা করছে কেন আমার ধারণা, এবং সেটা বলতে ইলেকশনকে কোশ্চেন করারও একটা বড় সুযোগ পেল যে ইলেকশনটা একপেশে ইলেকশন। গ্লোবালি ন্যাচারালি তখন গ্লোবাল শক্তিগুলো দুভাগ হয়ে যাবে, এক ভাগে সরকারের পক্ষে থাকবে, আরেক ভাগে এই একতরফা গভর্নমেন্টকে মেনে নেবে না। সো বাংলাদেশ যেটা ঐক্যবদ্ধ হতে পারতো সেটা ঐক্যবদ্ধ ফরেন পলিসিতেও হলো না, ডোমেস্টিক্যালি হলো না। এবং রাইটলি অর রংলি বিএনপি এখানে আমি মাথা ঢুকিয়ে দিয়েছে। এটা মনে করি বা মানে আমার বিএনপিকে অ্যাডভাইস দেওয়ার যোগ্যতা আমার নাই অবশ্যই। বিএনপি রাজনীতিতে কোনো হেজিটেশনের সুযোগ নাই। আপনি আওয়ামী লীগের রাজনীতি ব্যান চান কি চান না, এর মাঝখানের কোনো অবস্থান নাই। এবং বিএনপি যদি ধরে নিলাম হাইপোথেটিক্যালি ইনক্লুসিভ ইলেকশন রাজনীতি চায়, বিএনপি উদারতন্ত্রের নিদর্শনই আমরা দেখেছি সারা জীবন। বিএনপি যদি অন্তর্ভুক্তিমূলক ইলেকশন চায় এবং বলতো দ্রুত বিচার দিয়ে বাকিদের রাজনীতি করার সুযোগ দেন এবং এ বিষয়ে স্ট্রিক্ট থাকতো, প্রত্যেক অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। স্ট্রং বাইটিং পাওয়ার রাজনীতিতে দেশের উপর, সরকারের উপর, ছাত্রদের উপর এবং প্রশাসনের উপর চলে আসতো। এই বাইটিং পাওয়ারটা ছাড়া দেশে এখন একমাত্র লার্জেস্ট দল হিসাবে বিএনপি এখন সফট পাওয়ার হয়ে যাবে এবং দেশটা ছিন্নভিন্ন হয়ে যেতে পারে। আমরা যে স্ট্রাকচারালি দেশটাকে চিন্তা করছি এই স্ট্রাকচারটা বিনষ্ট হয়ে একটা এলোমেলো আতখাচড়া দেশ হয়ে যেতে পারে। ভোট দেরি হবে, ল অ্যান্ড অর্ডার থাকবে না, এক এক এলাকায় এক একজনের ল অ্যান্ড অর্ডার থাকবে, কথায় কথায় ছাত্ররা দাবি নিয়ে আসবে, সরকার মানতে বাধ্য হবে, সরকারও ইনডিসিশনে ভুগবে
এবং কমপ্লিট ললেসনেস, স্টেটলেসনেস হতে পারে, এই সম্ভাবনা পুরোপুরি আছে। এবং ডেফিনেটলি যখন সুযোগ পাবে, এখন আওয়ামী লীগ ডিস্টার্ব করার সুযোগ আরও বাড়িয়ে দিবে এবং আওয়ামী লীগ অপেক্ষা করবে সরকারের সাথে কোন ছোট ছোট ফ্র্যাকশনের দ্বন্দ্ব শুরু হয়, এবং সেই দ্বন্দ্বটা যে ফ্র্যাকশনের দ্বন্দ্ব হবে তার আবার আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে যাওয়ার সুযোগ হবে না। কালচারাল মাইন্ডেড লোকজন কবিতা আবৃত্তি করে, গান লেখে, নাটক করতে দেওয়া হবে না, গান গাইতে দেওয়া হবে না, তারা আলটিমেটলি কিন্তু ওই প্ল্যাটফর্মে যাবে। অর্থাৎ মেয়েরা বিশেষ করে বাংলাদেশের নারীরা স্বভাবতই ইসলামিক রাইজের কারণে নিজেদেরকে ইনসিকিউর মনে করে, এটা যুক্তিও আছে অযৌক্তিকও আছে, কিন্তু মনে করে। সো তারা একসময় মনে করবে হয়তো বা আওয়ামী লীগের সাথেই আমাদের যেতে হবে। এখন আওয়ামী লীগের ব্যর্থতা কোনটা? আওয়ামী লীগ জনগণের পালস বুঝতে পারেনি আন্দোলনের আগে, আন্দোলনের পরে। আওয়ামী লীগের নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত ছিল। তাদের ভুলের কারণে এদেশে অনেক মানুষ মারা গেছে, তারা মেরেছে এটা আমি মানে তাদেরকে বলতে বলবো না, কিন্তু মারা গেছে এটা তো সত্য। আমরা বুঝেছিলাম প্রচুর রক্ত চলবে। আমি 4 তারিখে একটা টক শোতে বলেছিলাম, যেটা আসিফ এখন বলল, যে যদি খুব দ্রুত আওয়ামী লীগ পদত্যাগ না করে দেশে প্রচুর অস্ত্র ঢুকবে এবং আলটিমেট সিভিল ওয়ার হবে, আওয়ামী লীগ থাকতে পারবে না। তো যেটা ওনাদের বুঝে আগেই পদত্যাগ করা উচিত ছিল, অথবা যখন পদত্যাগ করে বা পালিয়ে গেছে তখন একটা কনসোলেশন স্টেটমেন্ট দেওয়া উচিত ছিল, এবং তাদের একটা পাবলিক স্টেটমেন্ট দেওয়া উচিত ছিল যে এই 100 জনকে আমরা রাজনীতিতে আনবো না, অথবা নতুন নেতৃত্ব ঘোষণা করা উচিত ছিল। যখন আপনি কিছুই করলেন না তখন ন্যাচারালি এই বাতিলের দাবিটা অনেকে উঠালো এবং জাস্টিফাই হলো। নাও জাস্টিফিকেশনের প্রশ্নে আমি বলবো, শাহবাগ স্কোয়ারে যদি 10 লাখ লোকও আসে, এটা জনগণের আসলে কত পার্সেন্টকে রিফ্লেক্ট করে? এর বাইরে প্রচুর লোক সাইলেন্ট আছে। এই সাইলেন্ট লোকগুলো কি ভাবছে এটাই কিন্তু বোঝার বিষয়। আর আপনি আওয়ামী লীগকে, একটা লিগাল ইস্যু এখানে আছে যে জামাতকে কিন্তু প্রথমে হাইকোর্ট একটা রুল দিয়েছিল যে কেন জামাতের নিবন্ধন বাতিল হবে না, দেন রুল অ্যাবসলিউট হলো, দেন ওই রুল অ্যাবসলিউটের ভিত্তিতে আপনি ইসি থেকে তার অ্যাফিলিয়েশন বাদ হয়ে গেল, ইলেকশন কমিশন থেকে। দেন পতনের কিছুদিন আগে এই সন্ত্রাস বিরোধী আইন 18(1)-এ তার কার্যক্রম নিষিদ্ধ করা হলো, এই ডিলিস্টিং করে। তো ওইখানে কিন্তু অনেকগুলো প্রসেসের মাধ্যমে হয়েছে, কারণ সন্ত্রাস বিরোধী আইনে যে সত্তা শব্দটা আছে, ওই সত্তা শব্দতে বলা আছে যে এই সংগঠন হবে, এই হবে, বা কয়েক ব্যক্তি, কিন্তু পলিটিক্যাল পার্টি এই কথাটা সত্তার ডেফিনেশনে নাই। তো এই লিগাল ইস্যুটাও এখানে চলে আসবে। তো আলটিমেটলি আমরা সবাই জানি কোনো রাজনৈতিক প্রশ্ন আইন দিয়ে, সার্কুলার দিয়ে, অর্ডিন্যান্স দিয়ে হয় না, এটি আলোচনার ভিত্তিতে করতে হবে। জামাতের আমির একটা চমৎকার কথা বলেছেন, সকলের সাথে আলোচনা করা উচিত ছিল। তো এটা উনি বলেছেন, আবার ওনার অনুসারীরাই তো আন্দোলন করেছে। তো সেক্ষেত্রে তো আমি মনে করি ডেফিনেটলি আলোচনা করেই সমাধান করা উচিত ছিল। আমার মতে দেশের স্বার্থ হতো একটা স্লিম আওয়ামী লীগ ভোট করতো, একটা স্লিম আওয়ামী লীগ পার্লামেন্টে থাকতো, ভোটটা ইনক্লুসিভ হতো, এবং বাংলাদেশের আইডেন্টিটিটা বা ক্যারেক্টারিস্টিকটাও বিশ্ববাসী দেখতে পাত। নীলুফার চৌধুরী মনি, আমরা শেষের দিকে। শোনেন, জামাত তো আসলে অনেক কথাই বলে, কিন্তু কোনো কথাই কথা আর কাজের সঙ্গে মিল থাকে না। জামাত যেমন ধরেন এটা বলেছে যে আলোচনা করে করা উচিত ছিল, এবং আগেও তারা গিয়েছে ওইখানে, তাদের তখন কিন্তু মেয়েদের সঙ্গে বসতে তাদের একটুও খারাপ লাগে নাই। যদিও আমরা দেখি বিশ্ববিদ্যালয়ে নারীর ছবি কুশপুত্তলিকা বানিয়ে তাতে দেখি, বা বিভিন্ন নারীদেরকে হেয় করতে দেখি, এটাও দেখি। জামাত এই কথাটাও বলতে পারে, দেখেন যে প্রথমেই যখন এই সরকার চেঞ্জ হলো তখন জামাত ফার্স্ট যে কথাটা বললো, এতদিন সঙ্গে থাকার পরেও ফার্স্ট বলল যে এক জালিমকে বিদায় করে আরেক জালিম নিয়ে আসবো। এটা যেমন বলে নিজেরা দূরত্ব সৃষ্টি করলো। আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডন যাওয়ার পরে ওইখানে গিয়ে তারা দেখা করে আসলো। বাংলাদেশে থাকা অবস্থায় সময় পেল না দেখা করতে। দেখা করে এসে যখন বিএনপি যখন চিফ অ্যাডভাইজারের সঙ্গে কথা বলল যে আমরা ভীষণভাবে অসন্তোষ নির্বাচনের তারিখ নিয়ে, জামাত পরের দিন বলল যে আমরা রোজার আগেই নির্বাচন চাই। তো এই যে ডিসেম্বর এবং রোজার আগে 1 মাস ডিফারেন্স, পরের দিনই আবার জামাত বলে ফেললো সংস্কার এবং বিচারের আগে নির্বাচন না। এগুলো কিন্তু কোনো মাঝারি গোছের নেতা বলে নাই, সবই কিন্তু চিফরা বলেছে। তো এই যে জামাত ওদের প্রয়োজনে, ওই যে ভাষা নিয়ে একটা কথা বলেছিলেন যে জামাত ইসলামটা বাদ দিয়া সব কিছুই আছে, এদের ইসলাম তাদের মধ্যে নাই, যেটাকে নিয়ে তারা রাজনীতি করে। তো তারা তাদের মতো করে যেখানে তাদের লাভ হবে ওইটুকু কথাই বলে, এবং এই বলাতে তারা ওই যেমন ওইভাবে বলতে পারে যে সব দল নিয়ে বসা উচিত ছিল, আবার আগে গিয়ে দাঁড়িয়ে থাকে। তো এই দাঁড়িয়ে থাকার জন্য দেশের যে ক্ষতিটুকু হচ্ছে, যতগুলো হচ্ছে, সেটার সাফার বিএনপি যতদিন করছে। এটা তো আসলে -2 ফর্মুলা আগেও ছিল, -2 ফর্মুলা
আপনি জানেন যে এই সরকার আসার পরেও বিএনপির মহাসচিব বলছে মনে হয় এখনও চলমান। আমরা এই সময়টা এসে আমাদেরও মনে হয় যে -2 ফর্মুলা নিয়েই আসলে কাজ করছে যে বা যারা পিছন থেকে কাজ করছে, প্রকৃত যারা মাস্টার মাইন্ড, তারা কিন্তু চায় না যে বিএনপি কোনোভাবেই ক্ষমতায় আসুক, এবং সেই না আসার জন্য যেখানে যা কিছু করার সেই কোনোটাই করতে তারা কার্পণ্য করে না। এবং তারা একটা গ্রুপ আছে, এই গ্রুপটা একটা সময় বিএনপির সঙ্গে মিলেমিশে বিএনপির ক্ষতি করেছে, এখন বিএনপির সঙ্গে একটু দূরত্বে গিয়ে বিএনপির ক্ষতি করছে, এবং দেশি বিদেশি অপশক্তির সাহায্যে। এটা আসলে যত সুন্দর করে বলা যায়, থার্ড পার্সন মানুষগুলো যত সুন্দর বলতে পারে, বিএনপি করে ওই অতটা আসলে সুন্দর করে বলা যায় না যারা সাফার করছে। এই সাফারের পরিমাণটা যত, কারণ আমাদের সাফারটা এরকম যে চাইলেই আমাদের নেতা জনাব তারেক রহমান দেশে আসতে পারে কিনা, এটা কিন্তু কেউ পারলে এতদিন রাজনীতি করে, তার দিনের 18 ঘন্টা সে বাংলাদেশ নিয়ে রাজনীতি করে বাংলাদেশের সঙ্গে, তাহলে কেন আসছে না, এটাও একটা প্রশ্নের মধ্যে আছে। তো এই যে উনি আসতে পারছে না বা উনি কেন আসছে না, এটা থেকেই বোঝা যায় যে আমরা কতটা, আমাদের নির্বাচন কতটা সামনে আছে, আমরা কতটা ভালো আছি, এবং আমাদের পিছনে কতটা আন্তর্জাতিক এবং জাতীয় শক্তি এবং অপশক্তিগুলো কাজ করছে। তো সেই জায়গায় আমরা বলতে চাই যে আমরা চেষ্টা করব, এবং বিএনপির এইসব বুঝে বলেই সমস্ত বাংলাদেশে বিএনপির জনপ্রিয়তাটা অনেক বেশি। শেখ হাসিনা অনেক চেষ্টা করেও জনপ্রিয়তার মিনিমাম কোনো ক্ষয় করতে পারে নাই। অনেকেই আমাদেরকে বলেছে যে এই বিএনপি টিকবে না, থাকবে না, দেখবেন 70টা খণ্ডে খণ্ডিত হবে। আসলে একটা খণ্ডেও খণ্ডিত হয় নাই, এবং আগামী দিনও বিএনপিরই বাংলাদেশ। ক্ষমতায় আসাই একমাত্র সব কিছু না, এটা আমি বলবো যে ক্ষমতায় আসা সবকিছু না, কিন্তু ক্ষমতায় থেকে অন্যরা যদি দেশটাকে ডিরেল করে, অন্যদিকে নিয়ে যায়, এবং সেখানে একটা বড় রাজনৈতিক দল যদি তার দায়িত্ব পালন না করে, সেটাও একটা দায়। সেটা যে বিএনপি করতে পারে সেটা বোধহয় রাষ্ট্রপতি, তারপরে আপনার কি বলে প্রোক্লেমেশন, কিন্তু ব্যারিস্টার শামীম সেটা শুরুতেই বলেছেন, কিন্তু তিনি আবার এটাও বলেছেন যে 4টা উইকেটের একটা অলরেডি পড়ে গেছে। এখন সে তো ইউনিভার্সাল ট্রুথ বলে না, কোনোটা তার কোনোটা লেগে যেতে পারে, কোনোটা নাও লাগতে পারে। তো সেটাই আমরা যেহেতু সাফার করছি মাঠে, আত্মতৃপ্তি ভালো সবসময়, আমাদের সাফারটাই আমরা বুঝি যে সাফারটা কেমন, কোন দিকে যাচ্ছে, এবং আমরা মনে করি দিন শেষে বাংলাদেশের মানুষ ভুল করে না, ভুল করবে না। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এবং মেজর দেলোয়ার চৌধুরী মনি, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। পথিক তুমি কি পথ হারাইয়াছ কিনার মতোই বলা যেতে পারে, বাংলাদেশ আসলে পথ হারাতে চলেছে। বাংলাদেশের একটা ভাবমূর্তি দেশের ভিতরে তো বটেই, দেশের বাইরে বহির্বিশ্বে এরকমই ছিল যে বাংলাদেশ একটা উদার গণতান্ত্রিক দেশ। এখানকার এটা মুসলিম অধ্যুষিত দেশ হলেও মডারেট মুসলিম কান্ট্রি। বাট বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশের প্রধান 4টে রাজনৈতিক দল, 2টো অনেক শক্তিশালী আর 2টো মাঝারি মানের শক্তিশালী। তার মধ্যে আওয়ামী লীগ জনগণের পালস বুঝতে পারেনি, এবং পালস বুঝতে না পেরে আসলে সব কিছু তারা নিজের করতে চেয়েছে, এবং শেষ পর্যন্ত কিছুই তাদের নিয়ন্ত্রণের মধ্যে আর নেই। বিএনপি নিজের সক্ষমতা বুঝতে পারছে বলে অনেকেই মনে করেন না। কেউ কেউ মনে করেন দলটি এখন ট্রমাটাইজড, কেউ কেউ মনে করেন দিগ্ভ্রান্ত। জাতীয় পার্টি নিজের রাজনীতিটা কখনোই দাঁড় করাতে পারেনি। তাদের দিক থেকে তাদের যুক্তি থাকতে পারে। জামাত কখনো এদিক কখনো সেদিক, আর সবচেয়ে বড় কথা, ইতিহাসের যে জায়গায় জামাতের নাম কেউ মুছতে পারবে না, সেটা হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের, স্বাধীনতা যুদ্ধে তারা এই দেশটির স্বাধীনতার পক্ষে অবস্থান নেয়নি। এরকম একটা পরিস্থিতিতে যখন বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়ার মধ্যে থাকবার কথা ছিল 9 মাসে, সেখান থেকে অনেকখানি বিচ্যুত এবং একটা অন্ধকারের মধ্যে প্রবেশ করতে বলে অনেকের ধারণা, সেই জায়গায় রাজনৈতিক শক্তি হিসেবে, রাজনৈতিক দল হিসেবে, বিশেষ করে প্রধান শক্তি হিসেবে বিএনপির যে দায়িত্ব, সেটা বিএনপি পালন করতে পারছে কিনা। আর যদি না পারে, আর যা এখন দৃশ্যমান সেটা যদি অব্যাহত থাকে, তার দায় অবশ্যই বিএনপিকেও নিতে হবে। যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তারা হয়তো অভিযুক্ত হবেন, তাদের হয়তো মানুষ নানাভাবে দেখবে, কিন্তু একটা রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় যাওয়া যেমন একমাত্র দায় না, কিন্তু সমাজে রাষ্ট্রে ঘটা
প্রতিটা ঘটনা প্রবাহের সঙ্গেই রাজনৈতিক দলগুলোর একটা সম্পর্ক থাকে, তার ভূমিকা থাকে, তার বিশ্লেষণ থাকে, তার দায়িত্ব থাকে। সেই দায়িত্ব এই দল এবং অন্যান্য দলগুলো পালন করছে কিনা সেটা দেখবার বিষয়, এবং সেটা মানুষ দেখছে, এবং যারা বিচার বিশ্লেষণ করছেন তারাও করছেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।